আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবার ভয়াবহ হামলার শিকার হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় আল ইয়াজিজি হলের কাছে এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছেন তাদের যোদ্ধারা। ইসরায়েলি বাহিনীর আরোপিত অবরোধ এবং গাজা সিটির উপর তীব্র বিমান ও আর্টিলারি হামলার মধ্যে প্রতিরোধ যোদ্ধাদের এই অভিযানের খবর এলো। কুদসের যোদ্ধারা জানিয়েছেন, তারা শহরের দক্ষিণে ইসরায়েলি বিশেষ বাহিনীর অনুপ্রবেশ প্রতিহত করেছেন। পরে ওই অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করে আল কুদস। ইসরায়েলি ইউনিট পালিয়ে যাওয়ার পর হিব্রু ভাষায় চিহ্নিত পোশাক, সামরিক সরঞ্জাম ও যোগাযোগ ডিভাইসের অবশিষ্টাংশ প্রদর্শন করেছেন কুদসের যোদ্ধারা। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজা সিটি দখলের উদ্দেশ্যে পরিচালিত ইসরায়েলের গিডিয়ান্স চ্যারিয়টস 2 অভিযানের জবাবে তারা মুসা লাঠি শিরোনামে একাধিক অভিযান চালিয়েছেন। আল কাসামের এক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি সেনারা তাদের সামরিক অভিযানের সূচনা ঘোষণার পরপরই তারা উত্তর গাজার আল জাইতুন ও জাবালিয়া এলাকায় দখলদার সেনাদের ওপর হামলা চালান। হামলায় ইসরায়েলি বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানান কাসামের যোদ্ধারা। ইয়েমেনের আনসার আল্লাহ মুভমেন্ট সমর্থিত সশস্ত্র বাহিনী রোববার দক্ষিণ ইসরায়েলের লক্ষ্যবস্তুগুলোতে 4টি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন নিক্ষেপ করেছেন। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের ড্রোন বাহিনী রামান বিমানবন্দরের দিকে 3টি অ্যাটাক ড্রোন এবং আল নাকাব মরুভূমিতে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক স্থাপনার দিকে 4র্থ ড্রোন নিক্ষেপ করে। ইয়েমেনি জেনারেল জোর দিয়ে বলেন, শীর্ষ স্তরের এ অভিযান তার পরিকল্পিত লক্ষ্য অর্জন করেছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরায়েলি গণহত্যা এবং ইয়েমেনের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইয়াহিয়া সারি। 2023 সালের অক্টোবরে আল আকসা ফ্লাড অভিযানের সূচনা থেকেই ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের অবিচল সংহতি তুলে ধরে সারি বলেন, ইসরায়েলি অপরাধ ইয়েমেনি জনগণের দৃঢ়তা ও স্থির সংকল্প কখনো ভাঙতে পারবে না। তিনি বলেন, ইয়েমেন তার ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করবে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও তাদের গৌরবময় প্রতিরোধের সমর্থনে ঈমান ভিত্তিক জিহাদি অবস্থানকে সাহসিকতার সঙ্গে রক্ষা করবে। তিনি আরও বলেন, এই অবস্থানকে দুর্বল করার সব প্রচেষ্টা ব্যর্থ হবে, যেমন আগের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গাজা ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেন নিজেকে ফিলিস্তিনি সংগ্রামের পক্ষে আঞ্চলিক সামরিক কর্মকাণ্ডের সামনের সারিতে প্রতিষ্ঠিত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বারবার লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের আগ্রাসন প্রতিহত করেছে। পশ্চিমা আগ্রাসন অব্যাহত থাকার পরও ইয়েমেন তার অভিযান বিস্তৃত করেছে। ইয়েমেন জোর দিয়ে বলেছে, তাদের অভিযান গাজা ইসরায়েলি গণহত্যা এবং আঞ্চলিক আগ্রাসনের বিরুদ্ধে বৃহত্তর সংগ্রামের অংশ। অন্যদিকে ইসরায়েলি দখলদার বাহিনী ইয়েমেনে একাধিক হামলা চালিয়েছে, যেখানে বন্দর, আবাসিক এলাকা ও গণমাধ্যম প্রতিষ্ঠান সহ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবুও ইয়েমেনি জনগণ ধারাবাহিকভাবে ব্যাপক বিক্ষোভে সমবেত হয়েছেন, যেখানে তারা ফিলিস্তিনি আন্দোলনের প্রতি অবিচল সমর্থনের কথা জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের জবাবে সামরিক অভিযানের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। ইসরায়েলি গণমাধ্যমে রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে 20,000-এরও বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছেন। অথচ এর আগে 78,000 সেনা আহত হওয়ার তথ্য দিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানের বরাতে খবরে বলা হয়েছে, 10,000-এরও বেশি সেনা মানসিক সমস্যায় ভুগছেন, বিশেষ করে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা যুদ্ধোত্তর মানসিক আঘাতজনিত ব্যাধিতে আক্রান্ত। মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী আহতদের মধ্যে 56% পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং অন্যান্য মানসিক সমস্যায় ভুগছেন। প্রায় 45% শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আর প্রায় 20% একই সঙ্গে শারীরিক ও মানসিক সমস্যা মোকাবেলা করছেন। প্রতিবেদনে বলা হয়, 99 জন সেনার অঙ্গ কেটে ফেলতে হয়েছে এবং এখন তাদের কৃত্রিম অঙ্গের প্রয়োজন। 16 জন প্যারালাইজড, 56 জনকে শতভাগের বেশি প্রতিবন্ধী হিসেবে মূল্যায়ন করা হয়েছে এবং 24 জনকে সম্পূর্ণভাবে প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই 20,000 সেনার মধ্যে প্রায় 64% রিজার্ভিস্ট এবং প্রতি মাসে প্রায় 1,000 নতুন আহত সেনা চিকিৎসায় যুক্ত হচ্ছেন। পাশাপাশি আগের যুদ্ধের প্রবীণ সেনারাও চিকিৎসার জন্য শত শত নতুন আবেদন জমা দিচ্ছেন। সব মিলিয়ে ইসরায়েলের পুনর্বাসন ব্যবস্থায় বর্তমানে 81,000-এরও বেশি সেনা চিকিৎসাধীন, যাদের মধ্যে প্রায় 40% অর্থাৎ 31,000 জন
মানসিক আঘাতজনিত সমস্যায় ভুগছেন। মন্ত্রণালয় অনুমান করছে 2028 সালের মধ্যে তারা প্রায় 1 লাখ সেনার পুনর্বাসনের দায়িত্বে থাকবেন, যাদের অন্তত অর্ধেক পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ও সংশ্লিষ্ট সমস্যায় আক্রান্ত হবেন। প্যালেস্টাইন ক্রনিকল বলেছে 20,000 সেনা আহত হওয়ার এই সংখ্যা আগের বিবৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এবছরের মার্চে প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছিল আহত ও প্রতিবন্ধী সেনার মোট সংখ্যা এরই মধ্যে 78,000-এর পৌঁছেছে। সেই তথ্য প্রকাশ করা হয়েছিল ইসরায়েলি সংসদ নেসেটের বিদেশি কর্মী বিষয়ক বিশেষ কমিটির বৈঠকে, যেখানে আহত সেনা ও প্রতিবন্ধী যোদ্ধাদের সেবায় বিদেশি পরিচর্যাকারীর বাড়তি চাহিদা নিয়ে আলোচনা হয়। বৈঠকের সংবাদটি তখন ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা প্রকাশ করেছিল। প্যালেস্টাইন ক্রনিকল বলেছে এই পার্থক্য ভিন্ন সংজ্ঞার কারণে হতে পারে। 20,000 সংখ্যাটি মূলত যুদ্ধক্ষেত্রে সরাসরি আহত হওয়াদের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, আর 78,000 সংখ্যাটিতে মানসিক আঘাত ও দীর্ঘমেয়াদী প্রতিবন্ধিতাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের হালনাগাদ খসড়া প্রস্তাবে সতর্ক করা হয়েছে কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং এর বৃহত্তর ইসরায়েল নীতি আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলছে। রয়টার্সের দেখা নথি অনুযায়ী সম্মেলন থেকে দৃঢ়ভাবে জানানো হয়েছে কাতারের ওপর বর্বর ইসরায়েলি হামলা এবং গণহত্যা, জাতিগত নিধন, অনাহার, অবরোধ, উপনিবেশে স্থাপন কার্যক্রম ও সম্প্রসারণমূলক নীতিসহ ইসরায়েলের ধারাবাহিক শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড অঞ্চলটিতে শান্তি ও সহাবস্থানের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলেছে। প্রস্তাবে আরও বলা হয়েছে এসব পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে অর্জিত সবকিছু, বর্তমান চুক্তি এবং ভবিষ্যতের চুক্তি সবই ঝুঁকির মুখে ফেলছে। রোববার দোহায় অনুষ্ঠিত বৈঠকে আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ঘোষণা করেন কাতারের নিরাপত্তা আরব ও ইসলামী দেশগুলোর জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। বৈঠকটি সোমবারের বিশেষ আরব ইসলামিক সম্মেলনের আগে অনুষ্ঠিত হয়, যার মূল বিষয় কাতারে ইসরায়েলের হামলা। এতে অংশগ্রহণকারীদের বরাতে খবরে বলা হয়, মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন দোহা ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এটি এক বিপজ্জনক উত্তেজনা যা আরব আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, এই সম্মেলন দোহার প্রতি বিস্তৃত আরব ও ইসলামী সংহতি প্রতিফলিত করেছে এবং ইসরায়েলি সন্ত্রাসবাদকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, সোমবারের জরুরি সম্মেলনে রোববারের মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রস্তুত করা ইসরায়েলি আগ্রাসন বিরোধী খসড়া আলোচিত হবে। আরব লীগের মহাসচিবের মুখপাত্র জামাল রুশদি বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীর গত সপ্তাহের কাপুরুষোচিত ও বর্বর হামলার পর দোহায় অনুষ্ঠিত বিশেষ সম্মেলন কাতারের প্রতি পূর্ণ সংহতির বার্তা বহন করছে। কূটনীতিকরা জানান, মন্ত্রী পরিষদের বৈঠকে সম্মেলনের চূড়ান্ত বিবৃতিও পর্যালোচনা করা হয়েছে, যা মূল অধিবেশনে রাষ্ট্রপ্রধানদের সামনে উপস্থাপন করা হবে। সম্মেলন শেষে সোমবার সংবাদ সম্মেলনের সমাপনী ঘোষণাপত্র প্রকাশ করা হবে। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ইসরায়েলের জঙ্গি শাসন বন্ধ করতে আরব ও ইসলামী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রোববার পাঠানো এক স্মারকলিপিতে হামাস বলেছে, দোহায় তাদের প্রতিনিধি দলের ওপর হত্যা চেষ্টার ঘটনা এবং গাজায় গণহত্যা নিয়ে তাদের পাশবিক পদক্ষেপ প্রমাণ করে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বয়কট এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের সম্পূর্ণ একঘরে করা জরুরি। হামাস জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের অপরাধের মাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলকে জবাব দেওয়া প্রয়োজন। বিবৃতিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক আইন মানতে এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও প্রত্যাবর্তনের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসরায়েলকে বাধ্য করতে হবে, না হয় এই অপরাধের মাত্রা আরও বিস্তৃত হবে, যার আলামত এরই মধ্যে স্পষ্ট হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নিজেদের গোয়েন্দা সংস্থা মোসাদের আপত্তির পরও কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। জানা গেছে, মোসাদ তার অভিযানের পরিকল্পনা বাতিলের পরই বিমান হামলার পথ বেছে নেয় ইসরায়েলি সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদের আপত্তি সত্ত্বেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও কয়েকজন মন্ত্রী হামলার পক্ষে অবস্থান নেন। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস, শিন বেতের ভারপ্রাপ্ত প্রধান মেম ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে এই হামলার পরিকল্পনায় সমর্থন দেন। কিন্তু সেনাপ্রধান ইয়াল জামির, মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাহি হানেকবি ও প্রতিরক্ষা মহলের বেশিরভাগই এর সিদ্ধান্ত স্থগিত রাখার পক্ষে ছিলেন। তাদের মতে, গাজায় বন্দী ইসরায়েলিদের ফেরত আনার আলোচনায় এখন অগ্রাধিকার পাওয়া উচিত।
আলোচনায় সম্পৃক্ত এক সিনিয়র কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, অবস্থান ছিল একেবারে স্পষ্ট। বন্দি ফেরানোর চুক্তি এখনো টেবিলে আছে, তাই আলোচনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া ইসরায়েলের বন্দি বিষয়ক আলোচক দলের প্রধান নিথজান অ্যালেনকে এই বৈঠকে আমন্ত্রণই জানানো হয়নি। কর্মকর্তাদের ধারণা ছিল তিনি এ পরিকল্পনার বিরোধিতা করবেন। ওয়াশিংটন পোস্ট জানায়, শেষ পর্যন্ত বিমান বাহিনী দিয়ে কাতারে হামলা চালানো হয়। এই হামলা তদারকি করা হয় শিন বেতের একটি কমান্ড সেন্টার থেকে। এক ইসরায়েলি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত বছর তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার মতো গোপন স্থল অভিযানে এবার মোসাদ রাজি হয়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।